নমস্কার, আমি ডক্টর সিদ্ধার্থ মানি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি ডিপার্টমেন্টে। আজকের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের মনের দ্বিধা দূর করব বলে আলোচনা করছি। আমরা জানি যাদের করোনারি আর্টারি ডিজিজ আছে, অর্থাৎ অ্যাঞ্জিওগ্রামে যাদের ব্লক বেরিয়েছে করোনারি আর্টারিতে, যে ধরুন হার্ট অ্যাটাক হয়েছে বা কিছু রোগী থাকে যাদের হার্ট অ্যাটাক হয়নি, এমন রোগীও থাকে, কিন্তু করোনারি অ্যাঞ্জিওগ্রামে তাদের ব্লক দেখা গেছে, তাদেরকে কার্ডিওলজিস্টরা অ্যাডভাইস করেন যে সেই ব্লকগুলি খোলার জন্য, যেটাকে আমরা ডাক্তারি পরিভাষায় বলি রিভাসকুলারাইজেশন। এই রিভাসকুলারাইজেশন বা ব্লক খোলার দুটি এস্টাবলিশড পদ্ধতি আছে বা প্রতিষ্ঠিত চিকিৎসা পদ্ধতি আছে, আপনারা সবাই জানেন। একটা হচ্ছে অ্যাঞ্জিওপ্লাস্টি, আরেকটা হচ্ছে করোনারি আর্টারি বাইপাস সার্জারি অর্থাৎ ওপেন হার্ট সার্জারি। এটি নিয়ে ভীষণ রকমের দ্বিধা পেশেন্টদের মনে তৈরি হয় এবং সত্যি কথা বলতে কখনো কখনো আমাদের ডাক্তারদের মনেও তৈরি হয় যে কোন রোগীকে অ্যাঞ্জিওপ্লাস্টি করা উচিত, কোন রোগীকে বাইপাস করা উচিত। এবং সত্যি কথা বলতে অনেক ক্ষেত্রেই আমরা এক কথায় বা একদম নির্দিষ্টভাবে এটা ডিরেকশন দিতে পারি না যে এই পেশেন্টের অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হবে বা এটা করলেই ভালো হবে, অন্যটা করলে ভালো হবে না, এরকমভাবে ক্লিয়ার ডিরেক্টিভ আমাদের থেকেও সবসময় পাওয়া যায় না। রাদার এটাই বলা ভালো যে আমরা এটা নিয়ে রোগীর বাড়ির পরিবারের লোকের সাথে আলোচনা করি যে দেখুন এই সমস্যা এবং মানে অ্যাডভান্টেজ এবং এই ডিসঅ্যাডভান্টেজ, অর্থাৎ অ্যাঞ্জিওপ্লাস্টি করলে এই দিকে সুবিধা হবে, এই অসুবিধা হবে, বাইপাস করলে এই সুবিধা হবে, এই অসুবিধা হবে। এবং অবশ্যই এর সাথে জড়িত থাকে রিস্ক, অর্থাৎ অপারেশনের বিপদ কতটা, সেটি নিয়েও খোলাখুলিভাবে রোগীদের সাথে আলোচনা করা হয় এবং তারপর রোগীর ওপর বা রোগীর পরিবারের ওপরই কিন্তু অনেক ক্ষেত্রে ছেড়ে দেওয়া হয় এই সিদ্ধান্তের ভার যে তারা অ্যাঞ্জিওপ্লাস্টি চান না বাইপাস চান। তো এটা নিয়ে স্বভাবতই আপনাদের মনেও প্রচুর সংশয় আছে আমরা জানি, এবং সেই জন্যই আজ এটা নিয়ে আলোচনা করতে এসেছি যে আপনাদেরও একটু এই বিষয়গুলি সম্বন্ধে, অর্থাৎ অ্যাঞ্জিওপ্লাস্টি ঠিক কী বা বাইপাস ঠিক কী, কেন একটা অন্যটার থেকে আলাদা এবং কি করে আমরা সিদ্ধান্ত নেব, সেই বিষয়গুলি আপনারাও একটু বুঝতে পারবেন। তাহলে প্রথমে আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার আগে একটু আমি হার্টের অ্যানাটমি এবং অ্যাঞ্জিওপ্লাস্টি বা বাইপাসের যে পদ্ধতি, সেই পদ্ধতি সম্বন্ধে জাস্ট ইন ব্রিফ খুব ছোট করে একটু দেখাচ্ছি আপনাদের। ধরা যাক এটি একটি রোগী, এখানে রোগীর হার্ট এবং এই হার্টের মধ্যে তিনটি করোনারি শিরা, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। এই তিনটি শিরা তার শাখা প্রশাখা ডালপালা দিয়ে রক্ত দিচ্ছে আমাদের হার্টের সমস্ত মাসেলদের এইভাবে। তাহলে এই যে 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর করোনারি শিরা, এটিকেই যদি আমরা আলাদাভাবে দেখি তাহলে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর করোনারি শিরা। বোঝা গেল? এইবারে ধরা যাক আমি একটা ব্লক দিয়েই দেখাচ্ছি, বাকিটা আপনারা বুঝতে পারবেন। ধরুন এইখানে ক্যালসিয়াম, কোলেস্টেরল ইত্যাদি নানা জিনিস জমে একটি ব্লক সৃষ্টি হয়েছে। এইটিকেই আমরা বলি করোনারি আর্টারি স্টেনোসিস বা করোনারি ডিজিজ। এই ব্লকটি যদি সম্পূর্ণ বন্ধ হয়ে যায় তাহলেই রোগীর হার্ট অ্যাটাক হবে। এবারে এই ব্লকটিকে আমরা খুলব কিভাবে? দুটি পদ্ধতি। একটি হলো হাত বা পায়ের শিরায় চ্যানেল করে, সেই চ্যানেলের মাধ্যমে, মানে বুক না কেটে সেই চ্যানেলের মাধ্যমে আমরা একটা ক্যাথেটার বা একটা পাইপ এনে এইখানে বসাচ্ছি। ধরা গেল এই রকম একটা পাইপ আমাদের এটাকে আমরা বলি লেফট মেন, এখানে এসে বসলো। এই পাইপের মধ্যে দিয়ে সবই ওই পা থেকে হচ্ছে বা হাত থেকে হচ্ছে। রোগী সম্পূর্ণ সজ্ঞানে এবং কোনো পেন, দিস ইজ আ পেনলেস ফ্রি, মানে পেনলেস প্রসিডিওর, কোথাও কোনো ব্যথা, কিন্তু এই যে আমরা পাইপ পাঠাচ্ছি বা তার পাঠাবো, বেলুন পাঠাবো, আমি দেখাচ্ছি, কোথাও কিন্তু রোগী কিছু ফিল করছে না। রোগী শুধুমাত্র একটা ইনজেকশনের ব্যথা ফিল করে যেখানে আমরা চ্যানেল করি, সেইটুকু লোকাল অ্যানাস্থেসিয়ার জন্য। তারপরে রোগীর আর কোনো পেন ফিল হয় না। এখান থেকে আমরা একটা তার পাঠাই, এইরকম ভাবে পাইপের মধ্যে দিয়ে তারটি ভেতরে চলে গেল। এই তারের ওপর দিয়ে
রেল রোডের মতো তারটিকে ব্যবহার করে আমরা একটি বেলুন পাঠাই, এখানে বেলুনটি ফুলে যায় এবং তারপরে এইখানে স্টেন বসিয়ে দিই। স্টেন বসানোর পরে জিনিসটা কেমন দেখতে হবে, ধরা গেল এখানে একটা ব্লক ছিল, সেখানে আমরা এরকম জালের মতো একটা স্টেন্ট বসিয়ে দিয়েছি। তাহলে আবার রক্ত চলাচলটা স্বাভাবিক হয়ে গেল। এই যে পদ্ধতিটা, এটার নাম অ্যাঞ্জিওপ্লাস্টি, যেটা আমরা করি, অর্থাৎ ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্টরা করি। আমরা রুগীকে অজ্ঞান করি না, মানে নো জেনারেল অ্যানাস্থেশিয়া, নো স্পাইনাল অ্যানাস্থেশিয়া। আমরা বুক কোনোভাবেই কাটি না এবং আমরা শুধুমাত্র লোকাল অ্যানাস্থেশিয়ার মাধ্যমে পা থেকে বা হাত থেকে একটি চ্যানেল করে, যেমন হাতে স্যালাইন দেওয়ার চ্যানেল দেখেছেন, ওর থেকে একটু মোটা চ্যানেল, সে চ্যানেল যখন ঢোকানো হয় জায়গাটি লোকাল অ্যানাস্থেসাইজড থাকে, অতএব ব্যথা ফিল হয় না এবং চ্যানেলের মধ্যে দিয়ে যাই পাঠানো হোক সেটা সম্পূর্ণ ব্যথা ছাড়া, পেনলেস প্রসিডিওর। এইটিকে বলে অ্যাঞ্জিওপ্লাস্টি। আচ্ছা, এবং এতে কোনো আমরা কিন্তু রুগীকে ভেন্টিলেটরে দেওয়া বা যে সমস্যাগুলি, মানে বুক কাটা বা যে বড় বড় জিনিসগুলো আপনারা শুনেছেন যে বাইপাস মেশিনে তোলা, আমাদের কিছুই লাগে না, এটাকে বলে অ্যাঞ্জিওপ্লাস্টি। এইবারে কিছু ক্ষেত্রে ধরা যাক যে এই ব্লকটিকে এইভাবে খোলা যাচ্ছে না, কোনোভাবে ব্লকটি এমনভাবে বন্ধ হয়ে গেছে যে তার পাঠানো যাচ্ছে না বা বেলুন পাঠানো যাচ্ছে না, তাহলে কি উপায়? তখন সার্জেনরা যারা বুক কেটে ওপেন হার্ট সার্জারি করেন, তাদেরকে আমরা বলি সিটিভিএস, অর্থাৎ কার্ডিওথোরাসিক ভাস্কুলার সার্জন, তারা পেশেন্টকে ওপেন হার্ট করে একটা পায়ের শিরা বা হাতের শিরা নিয়ে এইখান থেকে এইখানে স্টিচ করে দেন। এই শিরাটি পা থেকে নেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রে, কখনো কখনো এই কাঁধের একটি শিরাকে, মানে হাতের দিকে যাচ্ছে সেখান থেকে একটি শিরার ব্রাঞ্চ তুলে এনে এখানে বসিয়ে দেওয়া হয়। তাহলে দেখুন এই ব্লকটি কিন্তু খোলা হলো না, এই ব্লকটিকে বাইপাস করে, অর্থাৎ ব্লকটিকে কাটিয়ে এর দূরে রক্তকে সঞ্চালিত করে দেওয়া হয়। এই জন্যই এটার নাম বাইপাস সার্জারি। অর্থাৎ আমরা যেমন অ্যাঞ্জিওপ্লাস্টিতে এই ব্লকটিকেই খুলছি, সার্জনরা কিন্তু ব্লকটিকে খুলছে না, ব্লকে কিছু করছেও না, ব্লকের ডিস্টালি অর্থাৎ ব্লক থেকে এগিয়ে একটা অন্য পথ তৈরি করে দিচ্ছে, যেটার মাধ্যমে রক্ত এইভাবে এসে এইখানে যেতে পারে। এখানে ব্লক ছিল বলে রক্ত যেতে পারছিল না, এখন রক্ত এই পথ ধরে যাবে, গিয়ে হার্টের মাসেলগুলিকে সাপ্লাই করবে। তাহলে এটি হলো বাইপাস সার্জারি। এর সুবিধা যেমন যে আমরা ব্লক যেটা খুলতেই পারলাম না অ্যাঞ্জিওপ্লাস্টিতে বা সম্ভব ছিল না, সেটিকে ওরা বাইপাস করে দিতে পারলো। কিন্তু অসুবিধা কি বাইপাস সার্জারির? অসুবিধা হচ্ছে যে রুগীকে বুক কাটতে হবে, ওপেন হার্ট করতে হবে, জেনারেল অ্যানাস্থেশিয়া দিয়ে সম্পূর্ণ অজ্ঞান করতে হবে, রুগীকে ভেন্টিলেটরে দিতে হবে এবং ওপেন হার্ট জনিত যে কমপ্লিকেশনের চান্স, ধরুন ইনফেকশন বা ঘাটা ঠিক মতো না জোড়া, অনেক সময় স্কিনে যে কাটা থাকে সেখান থেকে কিলয়েড ফর্মেশন বা কিছু ইনফেকশনস হতে পারে, তো এই সমস্যাগুলি কিন্তু সঙ্গে থেকে যায়। তাহলে এবার আবার ফিরে আসি আমরা আমাদের আলোচনায়। তাহলে আরেকবার যদি সামারাইজ করে দেখা যায়, তাহলে আমাদের একদিকে আছে অ্যাঞ্জিওপ্লাস্টি পদ্ধতি, একদিকে আছে বাইপাস পদ্ধতি। অ্যাঞ্জিওপ্লাস্টিতে রুগীকে অজ্ঞান করতে হচ্ছে না, বুক কাটতে হচ্ছে না, কোনো জেনারেল অ্যানাস্থেশিয়া বা ভেন্টিলেশন লাগছে না। কিন্তু তার অসুবিধা কি? কিছু কিছু ক্ষেত্রে যখন অনেক ব্লক থাকে কিংবা দীর্ঘদিন আগে ব্লক হয়েছে, সেই রকম কেসে দেখা যায় ক্যালসিয়াম জমে এত শক্ত হয়ে গেছে যে ব্লকগুলি খোলা যাচ্ছে না, কিংবা এমন এমন জায়গায় ব্লক রয়েছে যেখান থেকে তার পাঠানো বা বেলুন পাঠানো সম্ভব হচ্ছে না, কিংবা ধরুন অনেক এতগুলো ব্লক যে সেগুলোকে সব কিওর করতে গেলে, সবগুলোতে স্টেন্ট করতে গেলে আমাদের অনেক স্টেন্ট লেগে যাবে, 4-5টি স্টেন্ট লেগে যাবে এবং তাতে হয়তো রুগীর খরচ বেড়ে যাচ্ছে। যারা গরিব মানুষ তারা হয়তো অতগুলো স্টেন্ট কেনার খরচ বহন করতে পারছেন না। তাহলে এই অসুবিধাগুলো অ্যাঞ্জিওপ্লাস্টির থাকে। সেখানে বাইপাসের ক্ষেত্রে যেহেতু ওপেন হার্ট করা হচ্ছে, যে কোনো ব্লককেই কাটিয়ে বাইপাস করে অন্য পথ তৈরি করে দেওয়া যায়, কিন্তু তার অসুবিধা হচ্ছে ওইগুলি, অর্থাৎ রুগীকে অজ্ঞান করতে হবে, ভেন্টিলেটরে দিতে হবে, ওপেন হার্ট করতে হবে, বাইপাস মেশিনে তুলতে হবে, অর্থাৎ হার্টের চলনকে সম্পূর্ণ বন্ধ করতে হবে, হার্টের রক্তকে অন্য মেশিনের মাধ্যমে বাইপাস করতে হবে এবং
একটা বড় পদ্ধতি, যেটার অপারেশন ধরুন 4 ঘন্টা 6 ঘন্টা বা আরও বেশি চলতে পারে। এরপরে রুগীকে আইসিসিউতে 3-4 দিন রাখা হয়, তারপরে ওই মোবিলাইজড হতে বা রুগীকে সম্পূর্ণ স্বাভাবিক সচল হতে আরও 10-15 দিন ইউজুয়ালি লেগে যায় আমাদের। তারপরেও একটা বুকে ওই চেস্ট বাইন্ডার লাগানো বা কিছু নিয়ম কানুন, ভারী জিনিস না তোলা, ঝুঁকে না কাজ করা, যাতে বুকের কাটা ঘাটি সারতে অসুবিধা না হয়, এই নিয়ম কানুনগুলি মানতে হয়। এগুলি অ্যাঞ্জিওপ্লাস্টির ক্ষেত্রে কোনোটিই আমাদের প্রযোজ্য নয়। রুগী হেঁটে আসে এবং পরের দিন হেঁটে বাড়ি চলে যায়, একদিনই স্টে। রুগীর কোনো রেসিডুয়াল প্রবলেম ইউজুয়ালি থাকে না, কখনো কখনো একটু হেমাটোমা হয়, মানে রক্ত জমাট বেঁধে যাওয়া কিছু হতে পারে, বাট সেগুলি মাইনর কমপ্লিকেশনস। এবারে দেখুন আমাদের এভিডেন্স বা মেডিকেল সায়েন্স কি বলছে। মেডিকেল সায়েন্স পুরনো বেশ কিছু বছর আগে বা কিছু দশক আগের যে সমস্ত ট্রায়ালস বা রিসার্চ হয়েছে, তাতে দেখা গেছিল যে যদি হার্টে 3টি শিরাতেই ব্লক থাকে, বা যদি হার্টের মেন শিরা, যেটাকে আমরা লেফট মেন করোনারি আর্টারি ডিজিজ ব্লক বলি, সেই ব্লক যদি থাকে, তাহলে সেক্ষেত্রে বাইপাসই বেশি উপযোগী বা বেশি দীর্ঘস্থায়ী ফলাফল দেয়। কিন্তু সেটিতেও কিছু কাউন্টার আর্গুমেন্টস আছে। যেমন ধরুন, সেই পরীক্ষাগুলি বা সেই রিসার্চগুলি হয়েছিল খানিকটা পুরনো আমলের স্টেন্ট নিয়ে। এখন অনেক উন্নত মানের স্টেন্ট বেরিয়েছে, যেগুলির মেটাল যে স্ট্রাটসগুলো, যে রডসগুলো, সেগুলো অনেক সরু। যে স্টেন্টগুলি এখন ব্যবহার হয় সেগুলিতে অনেক উন্নত মানের ওষুধ ব্যবহার হয়, এবং সেই ওষুধের জন্য ফার্দার আগামী দিনে যে ব্লক হওয়ার সম্ভাবনা সেগুলোও কম থাকে। এবং দীর্ঘস্থায়ী যদি আমরা ফলো আপ করি পেশেন্টদের, তাহলে অনেক ক্ষেত্রে বাইপাস রোগীদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের বাইপাসের যে শিরা, সেটিতে ব্লক হয়ে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়ার ঘটনাও ঘটতে পারে। তো এগুলি খুবই অনিশ্চিত একটা জায়গা। সেই জন্যই আমরা প্রথমে বললাম যে এটা নিশ্চিতভাবে কেউ রুগীর ক্ষেত্রে অনেক সময়ই বলতে পারে না যে এই রুগীকে বাইপাস করলেই ভালো হবে বা এই রুগীকে অ্যাঞ্জিওপ্লাস্টি করলেই ভালো হবে। এখানে কিছু সুবিধা অসুবিধা মিলিয়ে মিশিয়ে থাকে, এবং সেগুলোকে বাড়ির লোককেই হয়তো সবটা বুঝে যে জিনিসগুলো আমি বোঝালাম সেই জিনিসগুলো নিয়ে সিদ্ধান্ত নিতে হয়। এবং এক্ষেত্রে অনেক কিছু ফ্যাক্টরই প্লে করে। যেমন ধরুন, রুগীর যদি হার্টের রোগ ছাড়া অন্য রোগ থাকে, যেমন ধরুন ফুসফুসের রোগ, কিডনির রোগ, কিংবা খুবই বয়স্ক রুগী যাদের ক্ষেত্রে ওপেন হার্ট করা বা ভেন্টিলেটরে দেওয়া একটা সমস্যা, তো সেক্ষেত্রে অনেক সময় বাইপাস সার্জারি করা প্রবলেমেটিক হয়ে যায়। দ্বিতীয়ত, আমরা এখন আমাদের হাতে অনেক উন্নত মানের হার্ডওয়্যারস আছে, মানে আমরা যারা ইন্টারভেনশন করি, যারা অ্যাঞ্জিওপ্লাস্টি করি, আমাদের হাতে অনেক উন্নত মানের বেলুন, উন্নত মানের তার, উন্নত মানের ক্যামেরা, যেগুলোকে আইভাস বা ওসিটি বলা হয়। অর্থাৎ আমরা পুরো ওই করোনারির ছোট শিরার মধ্যে ক্যামেরা নিয়ে গিয়ে সেখানে আলট্রাসোনোগ্রাফি দিয়ে আমরা দেখতে পাই যে ওখানে কোথায় কি কমপ্লিকেশন আছে, বা আমাদের স্টেন্টটা কেমনভাবে কাজ করছে, সেখানে সবটাই আমরা চেক করতে পারি। তো এই যে উন্নত হার্ডওয়্যারসগুলো আমাদের হাতে এসছে, বা ক্যালসিফাইড যে লিশন আমি বললাম যে খুব ক্যালসিয়াম জমে আছে, সেই ক্যালসিফাইড লিশনগুলোকে খোলার জন্য আমাদের হাতে বিভিন্ন রকমের রোটা ডিভাইস বা এখন আইভিএল বেলুন পাওয়া যায়। অর্থাৎ যে বেলুনের মধ্যে দিয়ে আল্ট্রাসনিক ওয়েভ দিয়ে ক্যালসিয়ামকে ভেঙে দেওয়ার পদ্ধতি, এগুলি অনেক অ্যাডভান্সমেন্ট হয়ে গেছে, অনেক উন্নতি হয়ে গেছে আমাদের ইন্টারভেনশনে। তো সেগুলির ফলে আগে যে ব্লকগুলি আমরা হয়তো খুলতে পারতাম না বেলুন সার্জারির দ্বারা বা অ্যাঞ্জিওপ্লাস্টির দ্বারা, এখন সেই ধরনের অনেক ব্লক আমরা খুলতে পারি। আমি নিজেও অনেক এমন কেস করেছি যেখানে 6টা-7টা স্টেন্টও ব্যবহার হয়েছে হার্টের 3টে শিরা মিলিয়ে। সেই রোগীরা ভালো আছে এবং তাদের সবকটি স্টেন্টই ভালো কাজ করছে। অতএব অবশ্যই আমাদের অ্যাঞ্জিওপ্লাস্টিও উন্নতি হয়েছে, সেই সঙ্গে নিশ্চয়ই বাইপাসেরও উন্নতি হয়েছে, সেটাও আমাদের অস্বীকার করার কোনো জায়গা নেই। অতএব চিকিৎসা পদ্ধতির দুতরফেই উন্নতি হয়েছে, কিন্তু সেই সুবিধা অসুবিধাগুলো রয়ে গেছে, সেগুলি আপনাদেরকেই নির্বাচন করতে হবে এবং সেই মতো ডিসিশন নিতে হবে। তবে সবার উপরে যেটা আমি বলবো যে ব্লকগুলি খোলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যদি কারোর ব্লক থাকে, তার সেই ব্লকগুলি যতটা দ্রুত খুলবেন ততটা কিন্তু রুগীর মাসেল রক্ত পাবে বা তার পাম্পিং ক্ষমতা ফিরে আসবে। এই সিদ্ধান্ত নিতে গিয়ে যেন রুগীর চিকিৎসা হতে দেরি না হয়, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা অনেক রুগী দেখি যে বিভিন্ন ডাক্তারের কাছে ঘুরে বেড়াচ্ছেন, কেউ তাকে বাইপাসের মত দিচ্ছেন, কেউ তাকে অ্যাঞ্জিওপ্লাস্টির মত দিচ্ছেন, কিন্তু রোগীর চিকিৎসা আর হচ্ছে না।
তাই সেই জায়গাটিকে আপনাদের খেয়াল রাখতে হবে যেন সিদ্ধান্ত নিতে বা চিকিৎসা করতে দেরি না হয়। আমি আমার রোগীদের খুব একটা উদাহরণ দিই, যে ধরুন আপনার গাছে, বাড়ির গাছে আপনি একটা পাইপ দিয়ে জল দিচ্ছিলেন, তাহলে পাইপটি যদি বন্ধ হয়ে যায় তাহলে গাছটি জল পাচ্ছে না। এই গাছটি কিন্তু 2 দিন 3 দিন 7 দিন অবধিও হয়তো কষ্ট করে বেঁচে থাকবে, কিন্তু তার মধ্যে যদি আপনি পাইপটি না খোলেন তাহলে গাছের ডালপালা একবার শুকিয়ে গেলে এরপরে পাইপ খুলে কিন্তু আর কোনো লাভ নেই। মরা গাছে জল দিয়ে গাছ বাঁচে না, ঠিক সেরকমই মরা মাসেলে রক্ত দিয়ে কিন্তু মাসেল বাঁচে না। অর্থাৎ হার্টের মাসেল যদি একবার মরে যায়, নেক্রোসিস হয়ে যায়, তাহলে কিন্তু আপনি বাইপাসই করুন আর অ্যাঞ্জিওপ্লাস্টিই করুন, কোনো লাভ হবে না। এর সাথে আমরা অনেক রকম পরীক্ষা নিরীক্ষাও করি, যেমন ধরুন মায়োভিউ স্ক্যান, যেটা দিয়ে আমরা দেখার চেষ্টা করি যে হার্টের মাসেলগুলি কতটা জীবিত আছে, সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিই। এছাড়া ধরুন আরও কিছু ব্যাপার আছে যেগুলি ডাক্তাররা বেশি ভালো বোঝে, যেমন ধরুন বাঁ দিকের শিরা হলে তার একরকম ইমপ্লিকেশন, ডান দিকের শিরা হলে সেটি বাইপাসে কম ফলপ্রসূ চিকিৎসা দেয়। তো এই যে জিনিসগুলি, বা একবার যার বাইপাস হয়েছে তার আবার বাইপাস করার রিস্ক অত্যন্ত বেড়ে যায়, এটিও একটি মাথায় রাখার মতো বিষয়। যেমন ধরুন আজ যদি কোনো একটা রোগীকে আপনি অ্যাঞ্জিওপ্লাস্টি করেন, যদি ধরেও নিই যে ভবিষ্যতে তার আবার কখনো ব্লক হলো, তাহলে তখন কিন্তু বাইপাসের অপশনটি তার খোলা থাকছে। কিন্তু একবার যদি কারোর বাইপাস হয়, তারপরে যদি বাইপাসের শিরা বা গ্রাফট বন্ধ হয় বা নতুন ব্লকেজ হয়, তার ক্ষেত্রে দ্বিতীয়বার বাইপাস অবশ্যই করা যায়, কিন্তু তার রিস্কটা অনেকটা বেড়ে যায়। এবং বাইপাস হয়ে যাওয়ার পরে সেই বাইপাসের শিরায় অ্যাঞ্জিওপ্লাস্টিও আমরা করি প্রচুর, কিন্তু সেটিও বিপদ সংকুল এবং সেটিরও টেকনিক্যাল ডিফিকাল্টিজ আছে। মানে একটা এমনি শিরাতে অ্যাঞ্জিওপ্লাস্টি করা সহজ, একটা বাইপাস হয়ে যাওয়া শিরাতে অ্যাঞ্জিওপ্লাস্টি করা কিন্তু খুব কঠিন, তাহলে এবং তার খরচও অনেক বেশি। তাহলে এই ব্যাপারগুলিও মাথায় রাখতে হবে যে আমরা এখন অ্যাঞ্জিওপ্লাস্টি করলে ভবিষ্যতে আমার আবার অ্যাঞ্জিওপ্লাস্টি বা বাইপাস লাগতে পারে কিনা, কিংবা বাইপাস করলে ভবিষ্যতে আবার বাইপাসের সম্ভাবনা থাকছে কিনা। এছাড়া ধরুন রক্ত পাতলা রাখার ওষুধ লাগবে কি লাগবে না, যেমন অ্যাঞ্জিওপ্লাস্টির পরে আমাদের সারা জীবন রক্ত পাতলা রাখার ওষুধ খেতে হয়, বাইপাসের ক্ষেত্রে একটু কম ডোজেও রক্ত পাতলা রাখার ওষুধ দিয়ে কাজ চলতে পারে। তো এই ধরনের বিষয়গুলি কিন্তু ভীষণভাবে আলোচনা সাপেক্ষ। সম্পূর্ণ খোলাখুলিভাবে ডাক্তার, মানে যার আন্ডারে আপনি ট্রিটমেন্টে আছেন, তার সাথে আলোচনা করুন, তাকে ভরসা করুন এবং তার মতামতের গুরুত্ব দিন। না হলে নিজে বুদ্ধি খাটিয়ে বা নিজে গুগল সার্চ করে কিন্তু এই সিদ্ধান্ত ঠিক মতো নেওয়া যাবে না। আমি একটু সংক্ষেপে কিছু সুবিধা কিছু অসুবিধার কথা বললাম। এটি পেশেন্ট টু পেশেন্ট কিন্তু ভ্যারি করবে। একটি পেশেন্টের ক্ষেত্রে বাইপাস হয়তো ভীষণভাবে ফলপ্রসূ, আরেকটি পেশেন্টের ক্ষেত্রে হয়তো একই রকমের ব্লক নিয়ে বাইপাসে কোনো কাজ হবে না, হয়তো অ্যাঞ্জিওপ্লাস্টিই ফলপ্রসূ। তাহলে সেই সিদ্ধান্তগুলি, তার অন্যান্য রোগগুলি সব কিছু মিলিয়ে সিদ্ধান্ত নিতে হবে। অতএব এটি মাথায় রাখবেন যে দুটিই প্রতিষ্ঠিত চিকিৎসা, দুটিই করা যায়। এখন অ্যাঞ্জিওপ্লাস্টির অনেক উন্নতি হয়েছে, অর্থাৎ আগে যে ব্লকগুলির ক্ষেত্রে অ্যাঞ্জিওপ্লাস্টির কথা ভাবাই যেত না, এখন ব্যাপারটি অনেকটা উল্টে গেছে। এখন আমরা দেখছি রোগীদের মধ্যে অ্যাঞ্জিওপ্লাস্টি করার প্রবণতা অনেক বেশি, তারা করতে চাইছেন, কারণ ওই যে বুক কাটতে হচ্ছে না, একদিনে ছুটি পেয়ে যাচ্ছেন, কোনো কমপ্লিকেশন নেই, অজ্ঞান করতে হচ্ছে না, অ্যানাস্থেসিয়া দিতে হচ্ছে না, এবং আমরাও সহজে খুলতে পারছি যেহেতু আমাদের কাছে অ্যাডিশনাল মেশিনস, অ্যাডিশনাল ক্যামেরাস, অ্যাডিশনাল ইমেজিং ডিভাইসেস অনেক কিছু রয়েছে। তো এটুকুই বলার যে সবকিছু বুঝে ভালো করে সিদ্ধান্ত নিন, কিন্তু সব শেষে ওই কথাটি আবার বলবো, সিদ্ধান্ত নিতে গিয়ে যেন রোগীর চিকিৎসা হতে দেরি না হয়। নমস্কার।